বন্ধুরা, গৌতম বুদ্ধের এই গল্পটির মাধ্যমে আজ আপনাদের এমন একটা অভ্যাসে বা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলব, সেটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজই আমাদের সেটা ত্যাগ করা উচিত। কারণ আমাদের মধ্যে থাকা এই একটা অভ্যাস আমাদের জীবন সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কি সেই অভ্যাস বা চারিত্রিক বৈশিষ্ট্য তা জানতে হলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। অনেক দিন আগের কথা, এক রাজ্যে এক রাজা থাকতেন, যার পরিবার বংশ পরম্পরায় সেই রাজ্যের সিংহাসন ভার সামলে আসছিলেন। সেই রাজার কাছে বিপুল পরিমাণে ধনসম্পত্তি ছিল, বড় রাজমহল, প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা এবং অন্যান্য অলংকার ইত্যাদি। রাজার কাছে এত পরিমাণ সম্পত্তি ছিল যা দিয়ে রাজার পরবর্তী কয়েক প্রজন্ম অনায়াসে বসে খেতে পারবে। কিন্তু এইসব কারণের জন্য রাজার মধ্যে প্রচুর পরিমাণে অহংকার ছিল। তার অহংকারের মাত্রা এতদূর পৌঁছে গেছিল যে তিনি শুধু নিজের স্বার্থের কথাই ভাবতেন। না তো তার নিজের পরিবারের কারোর সাথে ভালো সম্পর্ক ছিল, আর না তো রাজ্যে অন্য কারোর সাথে। এমনকি আশেপাশে অন্যান্য রাজ্যের রাজাদের সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আর এই অহংকারের জন্য তাকে রাজ্যের কেউ খুব একটা ভালো চোখে দেখত না। তিনি সারাক্ষণ নিজেকে বড় করতে আর অন্যদের ছোট করতে এতটাই ব্যস্ত থাকতেন যে রাজ্যে থাকা কোনো প্রজার কি সমস্যা হচ্ছে তা তার চোখেই পড়ত না। কোনো প্রজা নিজের সমস্যা নিয়ে রাজার কাছে গেলে বেশিরভাগ সময় রাজা তাদের সঙ্গে দেখাই করত না, আর দেখা করলেও তাদের কোনো সাহায্য করত না। এই জন্য প্রজারা সামনে তো ভয়ের কারণে রাজাকে সম্মান করত, কিন্তু পেছনে তারা কেউ রাজাকে পছন্দ করত না। সেই রাজ্যের মানুষেরা গৌতম বুদ্ধের দ্বারা অনেক প্রভাবিত ছিল। গৌতম বুদ্ধ মাঝে মধ্যে সেই রাজ্যে আসতেন, প্রবচন দিতেন এবং তার বলা উপদেশ সেখানকার মানুষেরা নিজের জীবনের কাজে লাগাত। তো একবার গৌতম বুদ্ধ সেই রাজ্যে এলো। সেখানকার সবাই গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চান। সবার সাথে কথা বলে গৌতম বুদ্ধ বুঝতে পারেন যে সেখানকার মানুষেরা খুব একটা খুশি নয়। তিনি সেখানে উপস্থিত মানুষদের জিজ্ঞাসা করেন যে আপনারা কি কোনো সমস্যার মধ্যে রয়েছেন? আপনাদের সবাইকে দেখে খুবই হতাশ মনে হচ্ছে। গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করাতে সেখানকার মানুষেরা তাকে অহংকারী রাজার কথা বলে। তারা বলে যে রাজা কিভাবে তার ক্ষমতার বলে নিজের অহংকার দেখায়, সবার সাথে খারাপ ব্যবহার করে, কাউকে কোনো সাহায্য করে না। তারা বলে যে তারা রাজার এই অহংকারী স্বভাবের জন্য খুবই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। তারা যে কিভাবে এই রাজার সঙ্গে জীবন কাটাবে তা তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না। তখন গৌতম বুদ্ধ সবার কথা শুনে ঠিক করেন যে এর সমাধানের জন্য তাকে একবার রাজার কাছে যেতে হবে। আর এই ভেবে সেদিন তিনি সেই রাজ্যে থেকে যান। পরের দিন তিনি রাজমহলের দিকে যান। রাজমহলে পৌঁছে কাউকে কিছু না জিজ্ঞাসা করেই তিনি রাজমহলে প্রবেশ করে যান। এই দিকে রাজমহলের পাহারাদাররা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গৌতম বুদ্ধ কারোর কথা শোনেন না। তিনি সোজা রাজদরবারে পৌঁছে যান। এই কথা যখন রাজা শোনেন যে একজন সন্ন্যাসী বিনা অনুমতিতে রাজমহলে প্রবেশ করেছে, রাজা খুব রেগে যান। আর এইদিকে গৌতম বুদ্ধ সোজা রাজার সামনে চলে আসেন। এই দিকে রাজা আরও রেগে যান আর ভাবতে থাকেন যে একজন সন্ন্যাসী এত বড় সাহস যে সে বিনা অনুমতিতে সোজা আমার সামনে চলে এসেছে, এনাকে তো শাস্তি দিতে হবে। আর এই ভেবে তিনি জোরে চেঁচিয়ে বলেন, এটা কি হচ্ছে? আপনি কিভাবে কারো অনুমতি ছাড়া রাজমহলের ভেতরে চলে এলেন? এই শুনে গৌতম বুদ্ধ হাসতে থাকলেন। এইদিকে রাজা বলে, আপনার হাসির কারণ কি জানতে পারি? এর উত্তরে গৌতম বুদ্ধ বললেন, রাজামশাই, আমি কি আজকের দিনটাই ধর্মশালায় কাটাতে পারি? রাজার এই কথাটা একদম পছন্দ হয় না। তিনি বুদ্ধকে বলেন, এটা আমার রাজমহল, কোন দিক থেকে এটা আপনার ধর্মশালা বলে মনে হচ্ছে? এই শুনে গৌতম বুদ্ধ রাজাকে বলেন, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আপনি কি তার উত্তর আমাকে দেবেন? এতক্ষণই রাজা গৌতম বুদ্ধের কথাতে কিছুটা প্রভাবিত হয়ে গেছিল। কারণ যে রাজা কারোর কোনো কথাই শুনতো না, সে এতক্ষণ ধরে গৌতম বুদ্ধের সাথে কথা বলছিল। রাজা গৌতম বুদ্ধের কথা শুনে বললেন, হ্যাঁ, জিজ্ঞাসা করুন, আপনার কি প্রশ্ন আছে? তখন গৌতম বুদ্ধ বললেন, আচ্ছা রাজামশাই, আপনিই বলুন যে আপনার আগে এই রাজমহলটা কার ছিল? কি এই রাজমহলে দেখাশোনা করত? রাজা এই প্রশ্নের উত্তরে বলেন যে এই রাজমহলটা আমার আগে আমার বাবার ছিল।
উনিই রাজমহলে দেখাশোনা করতেন। এই শুনে গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করেন যে আপনার বাবার আগেই রাজমহলটা কার ছিল? রাজা উত্তর দিলেন, আমার বাবার আগে এই রাজমহলটা ছিল আমার ঠাকুরদা। তিনি এই মহল দেখাশোনা করতেন। আর এটা শুধু আমার বাবা বা আমার ঠাকুরদা নয়, এই রাজমহল বংশ পরম্পরায় আমাদের পূর্বপুরুষদেরই ছিল। আর ভবিষ্যতে আমার ছেলে, তার ছেলে, তার ছেলে এই রাজমহলে অধিকার করবে। রাজার উত্তর শুনে গৌতম বুদ্ধ আবার হাসতে শুরু করেন। বুদ্ধকে হাসতে দেখে রাজা বলেন যে আপনি এরকম বারবার হাসছেন কেন? আপনার হাসির কারণ কি? তখন গৌতম বুদ্ধ বলেন, আপনার কথা শুনে। রাজা বলেন, কেন? গৌতম বুদ্ধ বললেন যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে এটা আপনার মহল, কোনো ধর্মশালা না। কিন্তু আমি যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছি সেই হিসেবে এটা তো ধর্মশালাই হলো। রাজা এই শুনে বলেন, কেন? আপনি বারবার একই কথা বলছেন, কোন দিক থেকে এটা আপনার ধর্মশালা বলে মনে হচ্ছে? তখন গৌতম বুদ্ধ বলেন, যেমন কোনো মানুষ ধর্মশালায় কিছু সময় থাকার জন্য আসে আর তারপর সেখান থেকে চলে যায়, আপনার এই রাজমহলও ঠিক তেমনি। এটা কিছু সময়ের জন্য আপনার ঠাকুরদার ছিল, তারপর কিছু সময়ের জন্য আপনার বাবার ছিল, এখন বর্তমানে কিছু সময়ের জন্য এটা আপনার। ভবিষ্যতে এটা অন্য কারোর হবে। এই পরম্পরা চলতে থাকবে। তো একদিক থেকে আপনার এই রাজমহল ধর্মশালাই তো হলো, তাই না? কারণ এখানে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য থাকে আর তারপর সে চলে যায়, আবার তার জায়গায় নতুন একজন আসে। আজ পর্যন্ত না তো এখানে কেউ স্থায়ীভাবে থাকতে পেরেছে, আর না তো কোনোদিন থাকতে পারবে। যে আসবে তাকে কিছু সময় পর এই স্থান ছেড়ে যেতেই হবে। গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনি রাজার মুখ দিয়ে একটা শব্দ বেরোয় না। তিনি কোনো কথা বলতে পারেন না। গৌতম বুদ্ধ বলেন, আপনি কিসের উপর এত অহংকার করেন? এই সব তো কোনো কিছুই আপনার নয়। এই সব কালকে অন্য কেউ দেখাশোনা করেছে, আজকে আপনি দেখাশোনা করছেন, আগামীতে আবার অন্য কেউ দেখাশোনা করবে। যেসব জিনিস আপনার সাথে থাকবেই না, তাহলে সেগুলো নিয়ে কিসের এত অহংকার? গৌতম বুদ্ধের মুখে এইসব কথা শুনে রাজা তার কথায় এতটাই প্রভাবিত হয়ে যায় যে তার সব অহংকার চূর্ণ হয়ে যায়। তিনি বুদ্ধের সামনে হাত জোড় করে তার ব্যবহারের জন্য ক্ষমা চান। তখন গৌতম বুদ্ধ বলেন, রাজামশাই, অহংকার একজন মানুষের থেকে তার সব কিছু ছিনিয়ে নেয়, তার মান সম্মান, তার ভালো সম্পর্কগুলো, এমনকি তার মনের শান্তি পর্যন্ত। আর একটা সময় এমন আসে যখন অহংকারী মানুষের কাছে অহংকার ছাড়ার কিছুই বেঁচে থাকে না। সে সম্পূর্ণ একা হয়ে যায়, বাইরে থেকেও আর ভেতর থেকেও। এই জন্য নিজেকে এই অহংকার থেকে যতটা দূরে রাখা যায় আমাদের ততটা দূরে রাখা উচিত। কোনো জিনিসকে নিয়ে আমাদের মনের মধ্যে অহংকারের জন্ম হতে দেওয়া উচিত নয়। মানুষ যত মাটির সঙ্গে জুড়ে থাকবে ততই সে তার জীবনে ভালোবাসার সম্মান পাবে। গৌতম বুদ্ধের কথায় রাজা নিজের সমস্ত ভুল বুঝতে পারেন। তিনি ঠিক করেন যে তিনি নিজের মধ্যে থাকা সব অহংকারকে ত্যাগ করে দেবেন, আর রাজ্যপাটের সমস্ত দায়িত্ব তার ছেলের হাতে দিয়ে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করবেন। আর তিনি এটাই করেন। ছেলেকে রাজ্যের রাজা ঘোষণা করে তিনি গৌতম বুদ্ধের শিষ্যত্ব নিয়ে তার সাথে তার আশ্রমে চলে যান। গৌতম বুদ্ধের এই উপদেশ শুধুমাত্র রাজাকেই নয়, সেই রাজ্যে থাকা সমস্ত মানুষকে তাদের ভেতরে থাকা যে কোনো রকমের অহংকারকে দূর করতে অনেক সাহায্য করেছিল। এমনকি রাজার ছেলেও গৌতম বুদ্ধের উপদেশে প্রভাবিত হয়েছিল, আর সেও গৌতম বুদ্ধের বলা রাস্তাতেই সারা জীবন চলার চেষ্টা করেছিল। তাই বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যদি আমাদের জীবনে কোনো সম্মানজনক স্থানে থাকি, এমন কোনো জায়গায় থাকি যেখানে আমাদের হাতে অনেকটা ক্ষমতা আছে, তাহলে আমাদের উচিত সেই জায়গাটা সঠিকভাবে ব্যবহার করা, সেই জায়গা নিয়ে কখনো অহংকার না করা। আমাদের জায়গার ক্ষমতার ব্যবহার নিজের সঙ্গে সঙ্গে অন্যেরও ভালো করার জন্য করা উচিত। অহংকার বড় বড় মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই অহংকারকে নিজের মধ্যে কিছুতেই আমাদের আসতে দেওয়া চলবে না। নিজের ভালোর জন্য, নিজের পরিবারের ভালোর জন্য, আর সমাজের ভালোর জন্য এই একটা জিনিসকে যদি আমরা নিজের থেকে দূরে রাখতে পারি, তাহলে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো, আর তাও সম্মানের সঙ্গে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর কি শিখলেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।